আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত বা সার্কেল। বৃত্ত কাকে বলে? আমরা যদি খেয়াল করি, এখানে যদি একটা বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটা বিন্দু, হ্যাঁ, যদি সব সময় সমান দূরত্ব, এইখানকার দূরত্বটা সব সময় কি থাকবে? সমান থাকবে। সমান দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ পথ একবার ঘুরে আসে, তাহলে সেটাকে আমরা বলবো যে ঘুরে আসার ফলে যে আকৃতি তৈরি হয় সেটাকে বলা হয় বৃত্ত। তাহলে বৃত্তের সংজ্ঞাটা কি? যদি একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব, এইখানকার দূরত্বটা সমান, এইখানকার দূরত্বটাও ততটুকু, এইটা ততটুকু, এটাও ততটুকু, সমান দূরত্ব বজায় রেখে, হ্যাঁ, একটি সম্পূর্ণ পথ একবার ঘুরে আসে, তাহলে আসার ফলে যে আকৃতি তৈরি হয় তাকে আমরা বলবো বৃত্ত। এখন এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বৃত্তের অনেকগুলো অংশ আছে, সাধারণত 6টা অংশ, মূল 6টা অংশ। তার মধ্যে একটা হচ্ছে কেন্দ্র। এই যে মিডল পয়েন্টটা, এটাকে আমরা বলবো কেন্দ্র, অর্থাৎ যে বিন্দুটিকে কেন্দ্র করে আরেকটা বিন্দু ঘুরে সেইটাকে বলবো আমরা কেন্দ্র। হ্যাঁ, যেটি বিন্দুর সাপেক্ষে কেন্দ্র করলে বলতো কেন্দ্রই হয়ে গেল। তাহলে যে বিন্দুর সাপেক্ষে অপর একটা বিন্দু ঘুরে সেই বিন্দুটাকে বলবো আমরা কেন্দ্র। ওকে, আর ব্যাস কাকে বলবো? ব্যাস বলার আগে আমি জ্যাটা বলি। হ্যাঁ, জ্যা হচ্ছে কি? এই যে এইখান থেকে এই পরিধিটা বললে আর একটু ভালো হয়। হ্যাঁ, পরিধি বলি। পরিধি হচ্ছে এই যে বিন্দুটা, একটা বিন্দু আরেকটা বিন্দুকে কেন্দ্র করে যে পথটা অতিক্রম করে সেই পথটাকে বলতেছি আমরা পরিধি, অর্থাৎ এইটা হচ্ছে পরিধি। হ্যাঁ, আর তাহলে এটা বললাম কেন্দ্র, এইটা বললাম পরিধি। ওকে, কেন্দ্র আর পরিধি বুঝলাম। এখন আমাদের আসবো আমরা জ্যা। এখন দেখি পরিধির মধ্যে যে কোনো দুইটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুর যোগফল বা দুটো বিন্দুর সংযোজক যে রেখাটা তৈরি হয় সেটাকে বলা হয় জ্যা, সেটাকে বলা হয় আমাদের জ্যা। হ্যাঁ, এখন এই জ্যা এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, মাঝখান বরাবর কেন্দ্র দিয়ে চলে গেছে। এখন এই কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাকে আমরা বলি ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস, বা বৃত্তের সবচেয়ে বড় জ্যাটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম কি? ব্যাস, এটা হচ্ছে ব্যাস। হ্যাঁ, ব্যাসও শিখলাম। এখন আমরা শিখবো কি? আরেকটা আছে আমাদের ব্যাসার্ধ। এখন এই যে ব্যাসের যে অর্ধেক, এই যে এইটুক যে পথটা, ব্যাসের যে অর্ধেক, ব্যাসার্ধ কথাটাতে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে সবসময় ডি দিয়ে প্রকাশ করে, এটা মনে রাখবেন। আর ব্যাসার্ধকে আর দ্বারা, আর ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আরেকটা হচ্ছে আমাদের থেকে যাচ্ছে, এখানে হচ্ছে বৃত্তচাপ। এই যে বৃত্তের যে আমাদের পরিধি আছে না, বৃত্তের যে কোনো একটা অংশকে আমরা বলবো বৃত্তের চাপ। পরিধির এই এতটুকুকে আমরা বলতে পারি বৃত্তচাপ, বা এই যে এইটুকুকে একটা বৃত্তচাপ বলতে পারি। হ্যাঁ, এইটুকু একটা বৃত্তচাপ বলতে পারি। আরও কিছু অংশ আছে, যেমন এই পুরো একটা অংশটাকে বলতে পারি বৃত্ত কলা, এটাকে বলতে পারি বৃত্ত কলা। এরকম করে কিছু অংশ আছে আরও। তো আমাদের মোটামুটি এই 6টা অংশ জানলেই হয়, বৃত্তের 6টা অংশই থাকে। এরপরে বৃত্তের কিছু সূত্র জানবো। হ্যাঁ, তারপরে আমরা অঙ্কে যাব। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr, এই সূত্র আমরা জানি। এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। ঠিক আছে, এত বর্গ একক আমরা জানলাম। এরপরে আমরা দেখব এখানে অনুসিদ্ধান্ত সমূহ। হ্যাঁ, বৃত্তের কিছু অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তগুলো আমরা জানবো। যেমন দেখি, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু। আমরা বৃত্তের ম্যাথ অন্য কোনো ক্লাসে শিখবো ইনশাল্লাহ, আগে আপাতত এটা দেখি, তারপর সম্ভব হলে এই ক্লাসে আমরা কিছু ম্যাথ করব। দেখি, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। যেমন যদি আমরা দেখি যে কি, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত। আচ্ছা, সরলরেখা কি? এই যে একটা সরলরেখা, একটা 3টা বিন্দু যদি এরকম একটা সরলরেখার উপরেই হয়, তাহলে এই দিয়ে কি আর বৃত্ত আঁকা সম্ভব না। কিন্তু বিন্দু 3টা যদি এইরকম হয়, একটা সরলরেখার মধ্যে নাই, তাহলে এই 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব। এইরকম করে এই যে 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকলাম। যদিও আমার বৃত্ত ভালো হয়নি, ধরে নেব যে আমরা এই যে 3টা বিন্দু দিয়ে, যে একই সরলরেখা অবস্থিত নয় এরকম 3টা বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। আবার কি, একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে, যাবো এই কন্ডিশনটা, এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব নয়। আবার দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। যেমন আমরা দেখব, 2টা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। কিরকম? 2টা বিন্দু যদি চিন্তা করি, এখানে এইটা একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে এই 2টা বিন্দু দিয়ে কি অসংখ্য বৃত্ত আঁকতে পারতেছি কিনা আমরা দেখি তো। এখানে
এইখানে একটা বিন্দু। আচ্ছা, আমি এই বিন্দুটাকে ভালো করে নিচ্ছি। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে আমরা অসংখ্য এরকম করে বৃত্ত আঁকতে পারবো, এরকম করে, ঠিক আছে। আবার এরকম করে বৃত্ত আঁকতে পারবো, এরকম করে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। কিন্তু এই বিন্দু দুটো দিয়েই কিন্তু বারবার যাবে, এই বিন্দু দুটো দিয়েই বারবার এরকম করে যাইতে থাকবে। হ্যাঁ, তাহলে সেটাকে বলবো আমরা দুটো বিন্দু দিয়ে কি করা যায়, অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। তারপরের কন্ডিশন হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এই যে বৃত্ত, এটা বৃত্তের একটা চাপ, আমরা চাপ শিখছিলাম, এইরকম করে যদি এইটুক চাপ নেই, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যদি এটা ধরি, এইটা, হ্যাঁ, বৃত্তস্থ কোণ যদি এটা ধরি, আর এখানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দিয়ে যে কোণটা উৎপন্ন হবে, হ্যাঁ, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ এই কোণটা যদি থিটা হয় আর এটা যদি আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল হবে 2 আলফা। হ্যাঁ, মোট কথা এটাই যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের ডাবল, অথবা বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা দেখব 5 নম্বর কন্ডিশন কি আছে। পরের কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আমাদের কি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এখানে যদি দেখি এই একটা চাপ, এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিভাবে হয় আমরা দেখি একটু। আচ্ছা, এইটাই নিলাম, তাহলে এইখান থেকে এটা তো কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এখন আমরা যদি এইখান থেকে এইভাবে নেই, এইভাবে একটা নেই, আবার যদি এইখান থেকে এইরকম করে একটা নেই, তার মানে কোনটা আমাদের চাপ কিন্তু ঠিক থাকতেছে। এই যে চাপ কিন্তু এটাই, এইটুক চাপের মধ্যে এইখান থেকে এইখানে আসে, এইখানে গেছে, এই কোণটাও যতটুক, আবার ওই চাপের মধ্যে কিন্তু এইখান থেকে এইখানে আসছে, এই কোণটাও ততটুক, আবার এইখান থেকে আসে এইখানে হইলেও আবার যদি ওইখানে যায় এই কোণটাও সমান। তার মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আবার অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, আমরা যদি এই যে বৃত্তর পরিধি বরাবর যদি একটা টানি, তাহলে এই যে অর্ধবৃত্তস্থ যে কোণগুলো, সেটাকে আমরা বলতেছি কি এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণটা এক সমকোণ হবে না, এটা হবে এক সরল কোণ। হ্যাঁ, এই কোণটা হবে আমাদের একটা সরল কোণ, এটা হবে একটা সরল কোণ, সরল কোণ। হ্যাঁ, আচ্ছা, তারপরে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র হতে, এই যে কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যা পরস্পর সমান, জ্যা তো আমরা জানি এই যে এইখানে, তাহলে কেন্দ্র থেকে আমরা ধরলাম এইটুকু দূরত্ব যতটুক, এইটুকু দূরত্ব ততটুক। এখন এই বরাবর যদি যেটা যায়, এই বরাবর যদি যেটা যায়, হ্যাঁ, তাহলে এই জ্যাটা যতটুক, এই জ্যাটাও ততটুক, সেটাই বলতেছে, যে এটাই হচ্ছে মেইন কথা এখানকার। তারপরে বৃত্তের দুটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বৃহত্তর। তাহলে বৃত্তের যদি দুইটা জ্যা থাকে, হ্যাঁ, দুইটা জ্যা এর মধ্যে এখানে আমরা দেখব, তাহলে দুইটা জ্যা, এখানে এইটা একটা জ্যা নিলাম, এইটা আরেকটা জ্যা নিলাম। হ্যাঁ, তাহলে বলতেছে কি বৃত্তের দুটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি, এই যে কেন্দ্রের যে নিকট, কেন্দ্রের কাছাকাছি, এটা কি এটা কাছাকাছি না, তাহলে এই নিকটতম জ্যাটি সবচেয়ে মানে এইটার থেকে এটা বড় হবে। হ্যাঁ, নিকটতম জ্যাটি হবে দূরবর্তী জ্যাটির থেকে বৃহত্তর। এরপর আমরা দেখব 10 নম্বরটা, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। আচ্ছা, আমরা কথাটা একটু ধীরে ধীরে বুঝি। বৃত্তের ব্যাস ভিন্ন, আচ্ছা, ব্যাস বলতে কি আমরা জানি, বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যা, বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যা, এই জ্যাটা ব্যতীত, অর্থাৎ ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তার মানে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর মধ্যবিন্দু, অন্য আরেকটা যদি জ্যা আমরা নেই, আচ্ছা, এই দিক থেকেই একটা জ্যা নিলাম, এই জ্যা এর মধ্যবিন্দু ধরলাম, এটা মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ, এবং কেন্দ্র, এই যে মধ্যবিন্দু এবং কেন্দ্রের যে সংযোজক রেখাংশ, এই রেখাংশটা বলতেছে এটা লম্ব। এই কথাটা বলতেছে যে এটা কি হবে, লম্ব। মানে ব্যাস বাদে অন্য কোনো জ্যা, এটা একটা জ্যা, এই জ্যা থেকে কেন্দ্র থেকে যে মধ্যবিন্দুর দূরত্বটা বা মধ্যবিন্দুর উপর যে রেখাংশটা, সেটাকে বলতেছি আমরা একটা আরেকটার উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব। আমরা যদি দেখি বৃত্তের যদি এই বিন্দুটা চিন্তা করি, স্পর্শক, এই যে একটি মাত্র স্পর্শক আঁকা সম্ভব।
আবার যদি এইখানে চিন্তা করি তাহলে এই জায়গাটাও একটা মাত্র স্পর্শক আঁকা সম্ভব। আবার যদি এইখানে চিন্তা করি এইখানেও, এইখানে চিন্তা করলে এইখানেও। তার মানে বৃত্তে শুধুমাত্র একটা স্পর্শক, একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা সম্ভব। তারপরে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। মানে কি, দেখুন এখানে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব বা স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। এই যে আমরা স্পর্শক নিচ্ছি একটা, ধরলাম যে আমি এই জায়গাটাকে স্পর্শক চিন্তা করব, তাহলে এই বরাবর একটা নিলাম, তাহলে এইটা স্পর্শক। তাহলে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এইটার উপর অঙ্কিত লম্ব, এই যে এইটা স্পর্শকের উপর অঙ্কিত লম্বটা হবে কেন্দ্রগামী। এইখান থেকে যদি আমি লম্ব আঁকি এটা হবে কেন্দ্রগামী, বা বাহির থেকেও যদি এই স্পর্শকের উপর একটা আমি লম্ব আঁকি এরকম করে, তাও কি হবে, কেন্দ্র দিয়েই যাবে, কেন্দ্রগামী। তারপরে কেন্দ্র থেকে যে কোনো সরল রেখা বৃত্তের মাত্র একটি বিন্দুতে ছেদ করে। তার মানে কি, কেন্দ্র থেকে যে কোনো সরলরেখা, আমি বারবার পড়ে পড়ে লাইন ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি, কেন্দ্র থেকে যে কোনো সরলরেখা বৃত্তের মাত্র একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে কেন্দ্র থেকে যদি আমরা একটা সরলরেখা আঁকি এরকম করে টানি, তাহলে এটা কি বৃত্তের একটা বিন্দুতে ছেদ করবে। আবার এখান থেকে যদি এই দিকে টানি তাহলে এইখানে এই বিন্দুতে ছেদ করবে, এদিকে টানলেও এই বিন্দুতে ছেদ করবে। তার মানে কেন্দ্র থেকে যে কোনো সরলরেখা বৃত্তের একটি মাত্র বিন্দুতে ছেদ করবে। একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে। তার মানে কি, আমরা দেখব প্রথমে একটা বৃত্ত আর একটা সরলরেখা, একটা যদি সরলরেখা, একটা সরলরেখা নিলাম, এই সরলরেখা আর একটা বৃত্ত। তাহলে এই বৃত্ত যদি আমি এই দিক দিয়ে দিই, এরকম করে দেই, তাহলে এখানে কয়টা ছেদবিন্দু পাচ্ছি, একটা। সর্বোচ্চ কয়টা হতে পারে, এই সরলরেখাটা যদি এই দিক দিয়ে বের হয়ে চলে যায় তাহলে আরেকটা হতে পারে। এর বাইরে কখনোই কিন্তু এই যে যতভাবেই নেন আপনি দুইটার বেশি ছেদবিন্দু বা দুইটার বেশি স্পর্শক পাবো না, কখনোই সম্ভব নয়। আমরা এরপর দেখব 15 নম্বর। 15 নম্বর শর্ত হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমরা যে স্পর্শক নিব, এই যে একটা বিন্দুতে স্পর্শক নিলাম একটা স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি হবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই যে স্পর্শ বিন্দুগামী যদি ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধটা, এইটার উপর কি হবে, অবশ্যই লম্ব হবে। মানে এইটার উপরে লম্ব, এই কথাটা বলতেছে। এর আগেও এরকম করছে, ওটা ঘুরেই আসছে খালি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে শুধুমাত্র দুটি স্পর্শক টানা যায়। আচ্ছা, এখানে একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিচ্ছি আমি এইখানে, এই বিন্দু থেকে এই বৃত্তের ওপর সর্বোচ্চ দুইটা, এখান থেকে একটা স্পর্শক, এইখান থেকে একটা স্পর্শক, এটা টাচ করে নাই, আমরা আবার নিচ্ছি, তাহলে এখানে এইখান থেকে নিয়ে নিই, তাহলে হবে এখানে একটা স্পর্শক দিলাম, এখানটা একটা স্পর্শক। তাহলে এটা একটু বুঝে নিয়ে ভালো করে। তাহলে সর্বোচ্চ যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা সম্ভব, এর বাইরে আঁকা সম্ভব নয়। আচ্ছা, তারপরে এবং আরেকটা কন্ডিশন বলছে, এই বিন্দু থেকে যে স্পর্শক দুইটা, এইটুকু দূরত্ব যতটুক, এখান থেকে এইটুকু দূরত্ব ততটুক, দূরত্ব দুটো সমান, এবং দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরৈখিক হবে। আচ্ছা, কীরকম যদি দেখি আমরা, এটা একটা বিন্দু, আর একটা বিন্দু যদি আমি এরকম করে দিই, আরেকটা বৃত্ত নিলাম, হ্যাঁ, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে কি স্পর্শ করছে, এই জায়গাটাকে টাচ করছে, স্পর্শবিন্দু, তাহলে এই যে কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু কি হবে, সমরেখ হবে। তার মানে একই রেখায় কেন্দ্র এবং আমাদের যে ছেদবিন্দুটা থাকবে বা স্পর্শকটা থাকবে সেটা একটা রেখাতেই থাকবে, এই কথাটা এখানে বলতেছে। তারপরে যে আছে কন্ডিশন, সেটা হচ্ছে কি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে কি বহিস্থভাবে স্পর্শ করছে, কিন্তু বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টি। মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্বটা কতটুকু হবে, এই যে এইখান থেকে এটা কি, এটা ব্যাসার্ধ না, এর R1, আর এটা কি R2 ব্যাসার্ধ, তো এইটুকু থেকে এইটুকু ব্যাসার্ধ, তাহলে মোট কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, R1 যোগ R2, ঠিক আছে। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমানই হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। ওকে, লাস্ট যে কন্ডিশনটা অনুসিদ্ধান্ত আছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এটা আত্মস্পর্শ হয়েছে, এটা কি হবে, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের
ব্যাসার্ধের অন্তরের কি হবে সমান হবে। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ মানে এই জায়গাটাতে স্পর্শ করছে কিন্তু বৃত্তটা ছোট একটা বৃত্ত, হ্যাঁ এই জায়গাটাতে স্পর্শ করছে। তাহলে এখন আমরা দেখি তো একটু খেয়াল করি তো এইখান থেকে এই যে টোটাল যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এইটুকু না দূরত্বটা আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কি হবে, তাহলে আমরা কি পাচ্ছি আর এর ব্যাসার্ধ আবার কি আরেকটা যে বিন্দু আছে সেটার ব্যাসার্ধটা কি আমাদের এর ব্যাসার্ধ কিন্তু এইখান থেকে আমি যদি উপর দিয়ে লালটা নেই টোটালটা, তাহলে আমাদের টোটাল ব্যাসার্ধ কিন্তু তাহলে আমরা কি বলবো এইখান থেকে এই যে এইটুক টোটাল যে বড় বৃত্তটা যেটা আছে R1 যদি ধরি R1 থেকে যদি ছোট বৃত্তটা যদি আমরা বাদ দিই ছোট বৃত্তটার দৈর্ঘ্য বাদ দিই ছোট এইটুক যদি বাদ দিই তাহলেই আমরা কি পাবো এইটুক পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ R1 বিয়োগ R2 অর্থাৎ কি হবে দুইটা যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের পার্থক্যটাই হচ্ছে আমাদের কি হবে দুটি কেন্দ্রের দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি একটা ব্যাসার্ধ এইটা থেকে যদি আমরা এইটুক বাদ দিই তাহলে তো এটা পাচ্ছি সোজা কথা যে আমরা দুইটা বৃত্ত এখানে টানতেছি আমরা দুইটা বৃত্ত এখানে অন্তঃস্পর্শ করছে, তাহলে এই টোটালটা থেকে টোটালটা হচ্ছে বড়টার কেন্দ্র বড়টার ব্যাসার্ধ থেকে যে ছোটটার ব্যাসার্ধ বাদ দেই তাহলে তো আমরা এইটুক জায়গা পাচ্ছি, ঠিক আছে এতটুক। তো এই পর্যন্ত আজকের মতো, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।